আচ্ছা ওকে, খাতা কলম নাও একটু সবাই। আর হচ্ছে এখন থেকে একটু শর্টকাট দেখাবো, বুঝছো? শর্টকাট বলতে জৈব রসায়নের, জৈব রসায়ন না, হায় রে আল্লাহ, জৈব রসায়ন পড়াইতে পড়াইতে মুখে দিয়ে শুধু জৈব রসায়ন বের হচ্ছে। দেখো, কেমিক্যাল বন্ডিং আর রাসায়নিক বন্ধন, তাই না? সো রাসায়নিক বন্ধন অনেক কিছু পড়ছি, অনেক কিছু বললাম, যা পড়াইছি অনেকগুলো, মানে আসলে দেখো পরীক্ষা আসার মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু পড়ানো শেষ সংকরণের জন্য। তবে আজকে অনেকগুলো দেখাবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এমসিকিউ এমসিকিউ বেসড আলোচনা করব। যেমন আজকে আলোচনা করব কিভাবে তাড়াতাড়ি লোন পেয়ার বের করে, ঠিক আছে? যেমন ধরো আমরা যখন পানিতে লোন পেয়ার কয়টা? পানিতে বলো লোন পেয়ার কয়টা? দুইটা। কিভাবে তাড়াতাড়ি দুইটা বের করতে পারবো? যেমন আমরা আগের নিয়মে শিখছিলাম কিউ ইকুয়াল টু বের করতাম হাবি জাবি, বন্ড পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন বের করতাম, এবার বাদ দিতাম। এত কাহিনী করার দরকার নেই, ডিরেক্ট একটা ফর্মুলা আছে। সো এই ফর্মুলাগুলো আজকে আলোচনা করব, এবং অনেকগুলো শর্টকাট আলোচনা করব যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন করতে পারে। যেমন বন্ধন কোণ কিভাবে বের করে, যে কোনো, যেমন আমি যদি বলি পানির বন্ধন কোণ কত, তো সেগুলো নিয়ে আলোচনা করব। সো অনেকগুলো পয়েন্ট নিয়ে মূলত আজকে আলোচনা হবে, এবং ক্লাস ডিলিট করার আরম্ভ শুরু হবে আবার, ঠিক আছে? সো ক্লাস ডিলিট হবে, মারাত্মক লেভেলে প্যারা দিব, গার্ডিয়ান কল, ক্লাস ডিলিট, এবং হচ্ছে এক্সাম, এই প্যারাগুলো আমি দিব। সেজন্য আমার কাছে ভর্তি হয়ে একটু আফসোস করবা, ওকে? হ্যাঁ, আফসোস করবা, স্বাভাবিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লেকচার 11 কেমিক্যাল বন্ডিং, অর্থাৎ রাসায়নিক বন্ধনে আসি। সো রাসায়নিক বন্ধন খুব তাড়াতাড়ি শেষ হবে, আগামীকালের মধ্যেই পুরা সংকরণ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা হচ্ছে আয়নিক বন্ধনগুলো পড়ে ফেলবো, কারণ এতদিন সমযোজী বন্ধন পড়া হয়েছে, আয়নিক বন্ধন, ফাজানের নীতি, এই নীতি সেই নীতি, এগুলো পড়ার পরে ইনশাল্লাহ এই মাসের মধ্যে তোমার চ্যাপ্টার 3 এট এনি কস্ট এই মাসের মধ্যে শেষ করব, এবং এই মাসের লাস্টের দিকে অর্থাৎ 20 তারিখের দিকে বা 25 তারিখের দিকে চ্যাপ্টার 2টা শুরু হয়ে যাবে, ওকে? সো চ্যাপ্টার 2 এবং 3 খুব দ্রুত। চ্যাপ্টার 2টা হচ্ছে ধরো 1 মাস লাগবে, চ্যাপ্টার 2টা বরাবর 1 মাস। চ্যাপ্টার 2 তে আমি ক্লাস কয়টা দিব বলছিলাম? 28টা না 26টা না 26 থেকে 28টা ছিল মনে হয়। এটা 1 মাসে যেভাবে পারি সপ্তাহে 5 দিন করে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন প্রশ্ন হচ্ছে, দেখো কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, সেটার প্রশ্নটা যদি আলাদা, গত ক্লাসে লেকচার নাম্বার 10 এ কি আলোচনা করেছিলাম কারো কি মনে আছে? তোমাদের মনে না থাকলে আমার মনে আছে। লেকচার নাম্বার 10 এ আমার লাস্ট আলোচনা ছিল তোমার অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ 160 ডিগ্রি, এটা আলোচনা করেছিলাম, অর্থাৎ পুরোটা সংকরণ আলোচনা করেছিলাম, তাই না? সো আজকে আলোচনা করব পানির বন্ধন কোণ কত। আজকে আলোচনা করব কত? পানির বন্ধন কোণ কত। না, ডিলিট করতে হবে। আরে বেটা, তোর ঘাটটার হলো আমি তোদের ঘাটটার দ্বিগুণ, তোদের ঘাটটার আমি প্রচুর দ্বিগুণ, ঠিক আছে? দ্বিগুণ মানে কি স্যার? মানে আপনি যতটুকু ঘাটটার আমি করবেন আমি তার থেকে দ্বিগুণ করব, ঠিক আছে? আচ্ছা, এখন পানিশমেন্টের কথা আসতেছে পরে। প্রথম কথা হচ্ছে, আমাকে যখন পরীক্ষা, দেখো আমি একটা রিমেম্বার, আমি একদম কাটসিট কথাবার্তা বলতেছি, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলবো। পানির সংকরায়ন, অ্যামোনিয়ার সংকরণ পরীক্ষা চলে আসছে। অ্যামোনিয়ার সংকরণ খাতায় লিখছো কিনা আমাকে বলো সবাই। লিখে থাকলে ওইটা লিখে দাও যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা পরীক্ষায় চলে আসছে। 22 ব্যাচ 21 ব্যাচ যতজন আসো, পানি এবং অ্যামোনিয়া আজীবন আজীবন আজীবন, এটা আসতেছে, এটা কালচার হয়ে গেছে। পানি এবং অ্যামোনিয়া ভেরি কমন কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছে ভাই। আমি একটা কথা বলি, গত ক্লাসে অ্যামোনিয়া পড়াইছিলাম, আজকে পড়াবো পানি, পরীক্ষায় চলে আসছে সংকরণটা। বড় বড় যৌগগুলো কখনো পরীক্ষায় আসে না, তোমাকে কখনো বলবে না IF7 কখনো পরীক্ষায় আসে নাই। তবে আমি IF7 পড়াইছিলাম না? IF7 কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিড, মনে আছে IF7? এবং এটা সংকরণ কি ছিল? sp3d3। কিন্তু এই বড় বড়গুলো কিন্তু পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে ছোট ছোট গুলা, এবং যেগুলো ছোট অর্থাৎ যেগুলো এক্সেপশনাল টাইপের, যেমন অ্যামোনিয়া কিন্তু এক্সেপশনাল, পানি কিন্তু এক্সেপশনাল। কেন? কারণ সেখানে লোন পেয়ার আছে, অর্থাৎ এগুলো আসবে। মানে বড় বড়গুলো সচরাচর আসে না তেমন। যেমন IF7 নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা sp3d3, এটা আমি জানি। সো এগুলো নিয়ে এত বেশি হাইপার হওয়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। যেমন ধর আমাকে প্রশ্ন আসবে, সবাই লিখো কষ্ট করে, অ্যামোনিয়াতে কি সংকরণ হয়? অ্যামোনিয়া না, এক্সট্রিমলি সরি, পানি। সো অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন পড়ার পর এখন আমরা আলোচনা করব পানির হাইব্রিডাইজেশন। সো পানির হাইব্রিডাইজেশন সবাই জানো কি হবে, আমাকে বলো sp3। কিন্তু প্রশ্ন হচ্ছে sp3 হওয়া সত্ত্বেও আমরা জানি সবাই, আমরা কিন্তু সবাই পড়ে আসছি ভাই, আমরা সবাই পড়ে আসছি মিথেন, অ্যামোনিয়া, পানি, কার্বন টেট্রাক্লোরাইড, হাবি জাবি, NO3 CO3 2 অনেকগুলো আছে। এগুলার কি আমাকে বলো পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে? আমি বলতেছি ভাই, এগুলো পরীক্ষা প্রশ্ন চলে আসে। লেকচার নাম্বার 11 থেকে তোমার বোর্ড পরীক্ষায় তুমি প্রশ্ন পাবা।
আই রিপিট, লেকচার নাম্বার 11 থেকে তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন পাবা, শুধু বোর্ড পরীক্ষা না, কলেজের পরীক্ষা। কেন কথাগুলো বারবার বলি? যাতে তুই আমার কথা সিরিয়াস, মানে তোর মধ্যে যাতে সিরিয়াসনেস আসে। যেটা বলবো যে বোর্ড পরীক্ষা আসছে সেটা আসবেই। সো দেখো, মিথেন, অ্যামোনিয়া, পানি, কার্বন। আর যারা বলতেছে স্যার কিভাবে আসবে বুঝতেছি না, আমি তোমাদেরকে লেকচারে ওই যে লেকচার সিরিজের যে গাইডগুলো আছে না, পাঞ্জেরি অথবা টেস্ট পেপার যেটা বলে আর কি, সেটাতে তুমি দেখাবো তোমাদেরকে যে কতবার আসছে, এই যে এই মিথেনটা কতবার আসছে, এই অ্যামোনিয়াটা কতবার আসছে, এই পানিটা কতবার আসছে, এগুলো পরীক্ষা বেশি আসে। সো প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া সংকরণ কি? sp3। পানির সংকরণ কি? sp3। মিথেনের সংকরণ কি? sp3। এগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম। বাট এই যে মিথেনের আকার চতুস্থলকীয় সবাই জানি, বাট অ্যামোনিয়ার আকার কেন চতুস্থলকীয় না? পানির আকার কেন চতুস্থলকীয় না? সো আমি তোমাকে বলছিলাম পানিতে লোন পেয়ার আছে কয়টা? 2টা। আচ্ছা, পানিতে লোন পেয়ার 2টা বুঝবো কেমনে? একটা সূত্র আছে যে ভাইয়া লোন পেয়ার বের করার সূত্র, লোন পেয়ার একদম বের করার সূত্র, সেটা হচ্ছে কি? ফার্স্ট অফ অল এক্স মাইনাস এম মাইনাস ডি। স্যার কিচ্ছু বুঝি নাই। সো একটু পাশে লিখে রাখো। ফার্স্ট অফ অল আমি এরকম কিছু কিছু এখন ট্রিক্স তোমাকে বলবো যেগুলো হচ্ছে তোমার এখন জানা দরকার। কিভাবে লোন পেয়ার একদম বের করে, তাড়াতাড়ি কিভাবে বের করে 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ড লাগবে না, অবশ্যই 30 সেকেন্ড লাগবে, কারণ তুমি হচ্ছে এক্স মানে কি? ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। স্যার ভ্যালেন্স শেলের, লিখো একটু কষ্ট করে লিখো, ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। প্রশ্ন হচ্ছে ভ্যালেন্স শেল কাকে বলে? ভ্যালেন্স শেল হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা। প্রশ্ন হচ্ছে কার? কেন্দ্রীয় পরমাণু নাকি প্রান্তীয় পরমাণু? অবশ্যই কেন্দ্রীয় পরমাণু। পাশে লিখে রাখো কেন্দ্রীয় পরমাণু, পাশে লিখে রাখো কেন্দ্রীয় পরমাণু। লিখছো? এখন প্রশ্ন হচ্ছে স্যার পানিতে কেন্দ্রীয় পরমাণু কোনটা? আশা করি আনসার পেয়ে গেছো। এরপর আসো এম। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। এম হচ্ছে কি? একযোজী পরমাণুর সংখ্যা। এরপর হচ্ছে ডি হচ্ছে কি? দ্বিযোজী পরমাণুর সংখ্যা। আবার বলছি ডি হচ্ছে কি? ডি দিয়ে দ্বিযোজী, ডি দিয়ে হচ্ছে কি? দ্বিযোজী, দ্বিযোজী পরমাণুর সংখ্যা। শেষ। এখন লেখো, তোমাকে যদি বলে ভাই পানিতে লোন পেয়ার কয়টা? ফার্স্ট অফ অল এক্স লিখছো, এক্স মানে অক্সিজেন, অক্সিজেন লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। এরপরে এম, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। সো আমাকে বলো পানিতে একযোজী, একযোজী বুঝো? যার যোজনী এক। একযোজী মানে যার যোজনী এক। দ্বিযোজী মানে কি? যার যোজনী 2। যেমন অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? দ্বিযোজী। হাইড্রোজেন কি একযোজী নাকি দ্বিযোজী? একযোজী। এখন হাইড্রোজেন এখানে কয়টা? 2টা। সো 2টা মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। এরপরে ডি কি আছে এখানে? স্যার একজনে বলবে স্যার দ্বিযোজী পরমাণু আছে তো, অক্সিজেন আছে তো। অক্সিজেন তো কেন্দ্রীয় পরমাণু, এটা প্রান্তীয় পরমাণু হিসাব করতে হবে। আস্তে আস্তে বুঝবা, দ্বিযোজী পরমাণু বলতে এটা প্রান্তীয়, এখানে ডি দিয়ে বোঝাচ্ছে প্রান্তীয়, প্রান্তীয় হিসাব করতে হবে। অনেকে বলবো স্যার ওখানে আছে তো, আরে ভাই এটা তো কেন্দ্রীয়। আর এটা এমটাও কি? প্রান্তীয় বোঝাচ্ছে। প্রান্তীয় মানে যেটা কর্নারে থাকবে। আর এক্স দিয়ে কি বোঝাচ্ছে? কেন্দ্রীয়। কেন্দ্রীয় তো আমি এখানে লিখছি। তো 6 - 2 - d = কত? 0। কত? 0। তো 6 - 2 = কত? 4। সো পানিতে আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা? 4টা। কিভাবে স্যার দেখেন তো? পানি যখন আপনি আঁকেন, পানির স্ট্রাকচারটা কিরকম দেখতে? ভি শেপ না? পড়াইছিলাম না? এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন দিছেন। লোন পেয়ার কয়টা আমাকে কেন বলেন? 1টা, 2টা, 3টা, 4টা। মিলছে? মনে রাখবা, লোন পেয়ার 2টা থাকলে এবং সেটা sp3 সংকরণ হলে সেটা শেপ কি হবে? ভি শেপ, এবং তার আকৃতি, তার আকার আকৃতি হচ্ছে ভি শেপ, এবং তার কোণ কত? 104 ডিগ্রি 5 মিনিট। এখন এটাতে পরীক্ষায় এভাবে লিখলে হবে না। পরীক্ষায় তোমাকে বলা হবে যে ভাইয়া অ্যামোনিয়ার এবং মিথেন তারা সংকরণ কি sp3, মিথেন সংকরণ sp3। ওকে বুঝলাম, বাট আকৃতি কেন ভিন্ন? যেমন অ্যামোনিয়া কিন্তু গত ক্লাসে বলছিলাম যে ত্রিকোণাকার পিরামিড হচ্ছে, মানে ত্রিকোণীয় পিরামিড ছিল। এখন পানিরটা কেন ভি শেপ হচ্ছে? সেটা রিজনটা কি দিবা? পানিরটা কেন ভি শেপ হচ্ছে? ক্লাস অনেক আটকাইতেছে ভাইয়া, ক্লাস আটকাচ্ছে কি কস? সত্যি আটকাচ্ছে নাকি? সবার আটকাচ্ছে ক্লাস? আচ্ছা এটা লিখছো সবাই? এগুলো লিখছো? ভাইয়া বিফোর মাইনাসটা করে দেন। আচ্ছা বুঝে গেছি আটকাচ্ছে কেন, বুঝতে পারছি তখন পরে। আচ্ছা B4 BF4 মাইনাস আয়ন
এই BF4 মাইনাস আয়ন এখানে কি এটা সংকরণ এগুলো সংকরণ আমি এগুলো অনেকগুলো বলবো, আমি মাইনাস আয়নগুলো নিয়ে এখন আলোচনা করিনি। এটা সংকরণ খুবই সেম, এটা তুমি হাফ লিখো, ভি লিখো। বোরন না, বোরনের লাস্ট ইলেকট্রন কয়টা? বোরন হচ্ছে কত? 5, বেরিলিয়াম 4 না, সো লাস্টে হবে কত হবে? 3 হবে। আর F কয়টা? 4টা। আর এটা মাইনাসটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে না? তো 4 3 কত? 7, 7 এবং 8 মিলে কত? 8 ডিভাইড বাই 2 কত? 4, 4 হচ্ছে কত? sp3 সংকরণ, ঠিক আছে? আচ্ছা, এগুলো বুঝতে পারবো আস্তে আস্তে। এখন বা একটু মেইন পড়ায় আসি, কারণ না হলে ক্লাসের ডিউরেশন বড় হয়ে যাবে। মেইন পড়ায় পড়ি না এখনো, ক্লাস শুরু করতে পারি না, তাই না? দেখো সবাই একটু ভালোভাবে লেখো, আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে লিখে দিব। আজকে মিনিমাম হচ্ছে 3-4টা সংকরণ লিখতে হবে, যেখানে এক্সেপশনাল, যেগুলো পরীক্ষায় আসবে। তো ফার্স্ট অফ অল একটু কষ্ট করে লিখেন। ফার্স্ট অফ অল অ্যামোনিয়ার হাইব্রিডেশন কত? স্যার অ্যামোনিয়া না, পানি, sp3। এবং sp3 এর আকার কি হবে আমাকে বলো? ভি শেপ। কি হবে আমাকে বলো? ভি শেপ। এভাবে না, এটাকে বলা হয় ভি শেপ, ভি শেপ। অথবা এটাকে বলা হয় অ্যাঙ্গুলার টাইপের, মানে অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল বলা হয়, অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল বলা হয়। যা হোক, এটা নিয়ে বলা দরকার। এখন দেখো ব্যাখ্যাটা কিরকম হতে পারে। ফার্স্ট অফ অল দেখো, আমি যখন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করব, তখন আমরা জানি 1s2 2s2 2p4। ফার্স্টে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করবা, করার পরে তোমরা সবাই জানো এটা কিরকম হবে? 2s2 হবে, 2px কত হবে আমাকে বলো? এরপরে 2py1 হবে, 2pz1 হবে, তাই না? অনেকটা এরকম না? সো এটা করতে গেলে এরপরে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি ডাবলস, আর এগুলো হচ্ছে কি সিঙ্গেল। এই সিঙ্গেলের সাথে ওভারল্যাপ কি করবে? হাইড্রোজেন করবে। সো হাইড্রোজেন আসছে, সেজন্য এখানে সিগমা বন্ড কয়টা? 2টা। সো সিগমা বন্ড কয়টা? 2টা। সেজন্য আমরা যখন এখানে অক্সিজেন লিখি, সো এখানে হাইড্রোজেন, দেখছো সিগমা বন্ড কয়টা? 2টা। আচ্ছা, দেওয়ার পরে এখানে তাহলে সংকরণ কি? তাহলে সবগুলো মিক্স হয়ে তারা কি করবে? তারা কোন ধরনের সংকরণ করবে? দেখো S এবং P, এবং P এখানে কয়টা? 2টা। সো 2টার সাথে একটা তো আছে, আরো 2টা, তো 2টা মিলে কত? 3টা। sp3 সংকরণ হবে। এটা আলোচনা করছিলাম, মনে রাখবা। এগুলো কিন্তু হচ্ছে মিক্স হয়ে যাবে, এবং এগুলো অযুগ্ম নয় বিদায় এগুলো হচ্ছে, এগুলো একটা ধরা হয়। এখানে তুমি যদি বলো ভাই S তো 2টা আছে, 2টা দেন না কেন? না, S একটাই, এখানে পুরাটাকে একটা ধরা হচ্ছে। স্যার কিচ্ছু বুঝতেছি না। আরে ভাইয়া আমাকে বলো, S অরবিটাল এখানে একটা না, শুধু একটা S অরবিটাল, এই যে একটা S অরবিটাল। তুমি বলতে পারছো S তো 2টা ইলেকট্রন আছে, থাকুক, সমস্যা নেই। 2টা হচ্ছে কি সিঙ্গেল না, 2টা হচ্ছে ডাবল, রিলেশনশিপে আছে। 2টা একটা ধরলাম S। এরপরে আমি বলি না যে আমরা দুইজন যখন কি হয়ে যাই, আমাদের দুজন যখন মিলিত হয়ে যায় তখন আমরা এক হয়ে যাই, তাই না? আমরা আর দুজন থাকি না। তো কি বলা হয় এটাকে? যে একটা প্রাণ 2টা শরীর, এরকম একটা কথা বলা হয়। সব ব্যাপারটা অনেকটা এরকম। এখন একটা কথা হচ্ছে যে এই জায়গায় দেখো, এটা তো sp3 সংকরণ, বুঝতে পারছো? এখন তুমি এটা লেখার পরে তুমি বলবা যে এটা কি ওভারল্যাপ করে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন ওভারল্যাপ করে কার সাথে? 2p1 এর সাথে। সো এগুলো তুমি লিখবা সবগুলো, কিভাবে ওভারল্যাপিং করে, এবং জাস্ট এগুলো বর্ণনাগুলো লিখবা। এখন প্রশ্ন বলা হচ্ছে ভাই, পানির সংকরণ sp3 হওয়া সত্ত্বেও কেন আকৃতিটা ভি শেপ? এটা একটা প্রশ্ন। এবং তাদের আকৃতি কেন 104 ডিগ্রি? স্যার কোনটা কেন 104 ডিগ্রি 5 মিনিট? নরমালি মিথেনের হচ্ছে কত থাকে? 109 ডিগ্রি 28 মিনিট, তাই না? বাট 109 ডিগ্রি 28 মিনিট সেটা sp3, পানিও কিন্তু sp3, বাট এটার কোণ কেন ভিন্ন, এবং কোণ ভিন্ন হচ্ছে বুঝছি, এবং আকৃতি কেন ভিন্ন হচ্ছে, এই জিনিসটা তোমাকে একটু মানে কি বোঝাতে হবে, তাই না? আচ্ছা, কি সবার নেট ডিস্টার্ব দেখা যাচ্ছে? সবার নেট ডিস্টার্ব দেখা গেলে তো সমস্যা। ঢাকার নেটের হাল বেহাল। আচ্ছা দেখো, আচ্ছা আটকে গেছে। আরে আল্লাহ, সবাই বলতেছে আটকে গেছে। আচ্ছা তোরা একটু বের হয়ে আবার ঢুক। এগুলো আরেক, এই যে আল্লাহ অনলাইন ক্লাসও বিরক্তি লাগে আমার। দেখো তো ব্যাখ্যাতে তুমি ফার্স্ট অফ অল কি লিখবা? তুমি লিখবা অক্সিজেন পরমাণুর, বড় বড় করে লিখতেছি যাতে ভালোভাবে বুঝো, ঠিক আছে? অক্সিজেন পরমাণু। আচ্ছা, যারা বলতেছে আটকে যাচ্ছে তারা একটা কাজ করো, ল্যান্ডস্কেপ না দেখে সোজাভাবে দেখো, ঠিক আছে? অক্সিজেন পরমাণুর sp3 সংকরিত অরবিটাল কয়টা আমাকে বলো? 4টা না? তাহলে sp3 সংকরিত অরবিটালে বিদ্যমান অযুগ্ম অরবিটাল কয়টা আমাকে বলো? অক্সিজেন পরমাণু sp3 সংকরিত অরবিটালে অযুগ্ম অরবিটাল কয়টা? 2টা। সো অক্সিজেন পরমাণু sp3 সংকরিত অরবিটালে বিদ্যমান অযুগ্ম মানে হচ্ছে সিঙ্গেল, অযুগ্ম অরবিটাল দুটির সাথে
হাইড্রোজেন পরমাণুর দুটি অযুগ্ম, হাইড্রোজেন পরমাণু কিন্তু অযুগ্ম কয়টা? দুইটি না? সো হাইড্রোজেন পরমাণু দুটি অযুগ্ম ইলেকট্রনের সাথে বলতে পারো, অথবা অযুগ্ম অরবিটালের সাথে বলো, অযুগ্ম অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে? এটা দুটির, এটা পুরোটা দেখা যাচ্ছে না। একটা কাজ করে দুইটির এটা লিখে অরবিটাল দুইটির সাথে এভাবে লিখে, এই জায়গায় লিখে, কেমন? ওখানে দেখা যাচ্ছে না। সো অরবিটাল দুইটির সাথে হাইড্রোজেন পরমাণু দুটি অযুগ্ম অরবিটালের, হাইড্রোজেন পরমাণু দুটি অযুগ্ম অরবিটালের অধিক্রমণের মাধ্যমে, এটা লেখা ঠিক হয় নাই, ঠিক আছে? এখন মিলছে না? অক্সিজেন পরমাণু sp3 সংগঠিত অরবিটালে বিদ্যমান অযুগ্ম অরবিটাল দুইটির সাথে হাইড্রোজেন পরমাণু দুটি অযুগ্ম অরবিটালের অধিক্রমণের মাধ্যমে পানি গঠন করে। লেখা হয়েছে? ফার্স্টে এই লাইনটা লিখো সবাই, ফার্স্টে এই লাইনটা লিখবা। পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রথমে লিখবা অক্সিজেন পরমাণুর sp3 সংকরিত অরবিটালে বিদ্যমান, দেখছো, দুইটি অযুগ্ম, এই দুটি অযুগ্ম অরবিটাল দুটির সাথে, অর্থাৎ এই দুটির সাথে হাইড্রোজেন পরমাণুর দুটি অযুগ্ম অরবিটাল। আরে ভাই, হাইড্রোজেন পরমাণু তো অযুগ্ম অরবিটাল কয়টা? দুইটা, 1s1, দুটি অরবিটালের, এই তো হাইড্রোজেন পরমাণু দুটি অরবিটালের অযুগ্ম অরবিটালের অধিক্রমণের মাধ্যমে কি গঠন করে? পানি গঠন করে। ফলে পানির অণুতে দুটি লোন পেয়ার থেকে যায়। ফলে পানির অণুতে বাকি যেগুলো ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে না সেগুলো লোন পেয়ার না। ফলে পানির অণুতে কয়টি লোন পেয়ার থেকে যায়? দুইটি। ফলে পানির অণুতে দুটি লোন পেয়ার থেকে যায়। ওকে, ফলে পানির অণুতে দুটি লোন পেয়ার থেকে যায়, তাই না? এবং সেই সাথে দুটি বন্ড পেয়ার থাকে, দেখো, দুটি লোন পেয়ার থাকে এবং দুটি বন্ড পেয়ার থাকে। বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোট। সো দুটি বন্ড পেয়ার থাকে, তাই না? স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এখানে অক্সিজেন দিলাম, এই জায়গায় দিচ্ছে এটা। সো যখন হাইড্রোজেন হচ্ছে, এই জায়গায় হাইড্রোজেন না, আর এই জায়গায় কি? হাইড্রোজেন। মাস মানে হাইড্রোজেন হচ্ছে কি? মাস আরামসে হচ্ছে কি অক্সিজেনের সাথে ওভারল্যাপিং এ অংশগ্রহণ করছে। আমাকে সবাই বলো, এটা কি বন্ধন জোট নাকি মুক্ত জোট? এটা বন্ড পেয়ার। আর এটা কি বন্ড পেয়ার না? এটা যারা মুক্ত, মানে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ড পেয়ার। আর এখানে যে দুটো ইলেকট্রন আছে এগুলো হচ্ছে লোন পেয়ার, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। সেজন্য বলা হচ্ছে যে দুটি লোন পেয়ার থাকে, ওকে, একটা দুইটা। আর কয়টি বন্ড পেয়ার থাকে? একটা দুইটা, দুইটি বন্ড পেয়ার থাকে। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো? ঠিক আছে? আচ্ছা, এখন 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 আমাকে বলো, আমরা এখন একটা থিওরি লিখবো। কি? সেটা হচ্ছে কি, এখন আমরা জানি আমরা কি জানি? আমরা জানি এই যে লোন পেয়ার যেটা আছে, অর্থাৎ এই যে লোন পেয়ার আছে, অর্থাৎ এই যে লোন পেয়ার এবং এই যে লোন পেয়ার আছে। আচ্ছা আমরা জানি, লিখতে পারো, আচ্ছা লিখতে সমান। আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ বল বন্ড পেয়ার কারণ BACPR মনে আছে, এটা লিখে দিয়েছিলাম যে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। BACPR থিওরি অনুসারে একটা ব্যাখ্যা লিখবা, যেটা লিখে স্যার হচ্ছে তোমাকে ঠিক মার্ক দিতে বাধ্য। সেটা হচ্ছে কি, লোন পেয়ার ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার, লোন পেয়ার is greater than bond pair বিকর্ষণ বল। শেষ। অর্থাৎ BACPR থিওরি অনুসারে লোন পেয়ার যে বিকর্ষণ বলটা করবে, এগুলো সবগুলো ইলেকট্রন না,
লোন পেয়ার যে বিকর্ষণ বলটা করবে, লোন পেয়ার মানে হচ্ছে এই দুইটা যে বিকর্ষণ বল দিবে, আবার বন্ড পেয়ার লোন পেয়ার যে বিকর্ষণ বল দিবে তার থেকে লোন পেয়ার বিকর্ষণ বল অনেক বেশি। আবার বন্ড পেয়ার যে বিকর্ষণ বল দিচ্ছে তার থেকে বন্ড পেয়ার বিকর্ষণ বল অনেক কম। অর্থাৎ বন্ড পেয়ার বিকর্ষণ বল হচ্ছে এটা আর এটা, অর্থাৎ এই যে দেখছো নীল দাগ এবং নীল দাগ, এটা বন্ড পেয়ার না। সো বন্ড পেয়ার যে বিকর্ষণটা করতেছে তার থেকে বেশি বিকর্ষণ বল কার আছে? এই বন্ড পেয়ারের সাথে এই লোন পেয়ার। আবার তার থেকে বিকর্ষণ বল কার আছে? এই লোন পেয়ারের সাথে এই লোন পেয়ার। অর্থাৎ বিকর্ষণ বল সবচেয়ে বেশি লোন পেয়ার, এরপরে বন্ড পেয়ার লোন পেয়ার, এরপর হচ্ছে কি বন্ড পেয়ার। এটাই আমি তোমাকে বলা হচ্ছে, বুঝতে গেছে? লেখা ঝাপসা লাগতেছে, আজকে এত সমস্যা কেন? বিকর্ষণ বল বন্ড পেয়ার, আচ্ছা এখানে একটা জিনিস দেখা বোঝা যাচ্ছে না, বিকর্ষণ বল এটা বন্ড পেয়ার হবে। আচ্ছা আমি একটা কাজ করি, বিকর্ষণ বল বন্ড পেয়ারটা একটু ছোট করে লিখি, এই জায়গায় লিখতেছি বিকর্ষণ বল। এখন বোঝা যাচ্ছে? লোন পেয়ার বিকর্ষণ বল বন্ড পেয়ার বিকর্ষণ বল অপেক্ষা বেশি, কারণ বিএসসিপি এর থিওরি অনুসারে এই পুরো জিনিসটা লিখে দিবা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কি এখন এর পরে প্রশ্ন হচ্ছে কি, এটার কারণে পানির অণুর বন্ধন কোণ, 160 ডিগ্রি নাকি 109 ডিগ্রি? 109 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট। লিখো তো একটু, কতটুকু দেখা যাচ্ছে? ওটা দেখা যাচ্ছে না, কতটুকু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভালোভাবে। 109 ডিগ্রি 28 মিনিট এই জায়গায় লিখতেছি। 109 ডিগ্রি 28 মিনিট থেকে হ্রাস পেয়ে 104 ডিগ্রি 5 মিনিট হয়ে থাকে। কেন? এখন আসি রিজনটা কি। আচ্ছা খুবই সিম্পল। ফার্স্ট অফ অল দেখো, এই যে লোন পেয়ার বিকর্ষণ বল যখন করতেছে, আমি বিকর্ষণ করলে কি কাছে আসে নাকি দূরে চলে যায়? আকর্ষণ করলে দূরে আসে, আর বিকর্ষণ করলে দূরে চলে যায়। তো বিকর্ষণ যখন করতেছে, দেখো এটা যখন বিকর্ষণ করতেছে, এই দুইটা বিকর্ষণ যখন করতেছে তখন এটা এদিক দিয়ে চেপে দিচ্ছে না? দেখো লোন পেয়ার যখন বিকর্ষণ করতেছে, দেখো লোন পেয়ার যখন বিকর্ষণ করতেছে তখন এইটা কি করতেছে? এদিকে চেপে দিচ্ছে। কেন? কারণ এই দুজন যখন বিকর্ষণ করবে তখন এই দুজন থেকে ডিসটেন্স বের হবে, অর্থাৎ আরো দূরত্ব বেড়ে যাবে। কাদের মধ্যে দূরত্ব বাড়বে? এই লোন পেয়ার দূরত্ব বাড়বে। তো দূরত্ব যখন বাড়তেছে তখন এই বন্ড পেয়ারকে আরো তারা সংকুচিত করে দিচ্ছে। অর্থাৎ লোন পেয়ার যখন বিকর্ষণ করতেছে, বিকর্ষণ মানে কি এভাবে নাকি দূরে সরে যাওয়া? দূরে যখন সরে যাচ্ছে, অর্থাৎ এগুলা এদিকে চলে আসছে, মানে এদিকে নিচের দিকে চলে আসছে। নিচের দিকে বলতে কিরকম? এই লোন পেয়ারটা যখন এদিকে বিকর্ষণ করতেছে তখন অক্সিজেন এইভাবে আসলো, হাইড্রোজেন এইভাবে আসলো, অর্থাৎ এই লোন পেয়ারগুলো এখানে চলে আসছে। অর্থাৎ আগে লোন পেয়ারগুলো এই অবস্থায় থাকতো, আমি যদি বলি লোন পেয়ারগুলো এই অবস্থায় থাকতো। এখন লোন পেয়ার যখন বিকর্ষণ হয়েছে, বিকর্ষণ হলে দূরে সরে গেছে না? এই দূরে যখন সরে গেছে তখন এগুলা চেপে গেছে। দেখছো আগে কিন্তু কত ছিল? আমি যদি এটা হিসাব করি, আগে কিন্তু বন্ধন কোণ কত ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। কেন 109 ডিগ্রি 28 মিনিট? কারণ এখানে এটা জ্যামিতি কত? চতুস্থলকীয়। মনে আছে? জ্যামিতি কিন্তু চতুস্থলকীয় ছিল, বাট চতুস্থলকীয় দিকে সেটা চতুস্থলকীয় না হয়ে সেটা কি হচ্ছে? বি শেপ হচ্ছে। কেন বললাম না? আকৃতিটা বিকৃতি হয়ে গেছে। 109 ডিগ্রি থেকে যখন চেপে গেছে, দেখছো চেপে গেছে। আগে কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট ছিল, এখন কিন্তু কত ছিল জানো? 109 ডিগ্রি 28 মিনিট। বাট যখন ওই যে লোন পেয়ার কি করলো, এই যে এখানে বললাম না তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে, সো বিকর্ষণ হয়ে এটা সংকুচিত করে দিচ্ছে। অর্থাৎ বন্ড পেয়ারকে সংকুচিত আয়তন, মানে বন্ড পেয়ারের আয়তনটা সংকুচিত করে দিচ্ছে। সংকুচিত করলে এটা কি চুপসে গেছে না? ভিতরের দিকে চলে গেছে না? তো ভিতরের দিকে চলে গেলে তাদের মধ্যবর্তী কোণটা 109 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 104 ডিগ্রি 5 মিনিট হয়ে গেছে। এখন 104 ডিগ্রি 5 মিনিট হওয়ার পরে তার শেপটা হয়ে গেছে কি? ভি শেপ। এটা কারা কারা লিখছো আমাকে বলো, এরপর আমি বাকিটা লিখতেছি। সবাই লিখো, আমি জায়গা দিচ্ছি। আচ্ছা আমি থাকলে দেখা যাচ্ছে না, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা।
আসলে হ্যাঁ আরো লেখা আছে, লাস্টে ফিনিশিংটা লিখতে হবে, লাস্টে ফিনিশিংটা একটু লিখতে হবে। ফিনিশিং কিভাবে লিখবা? তুমি এখানে অনেক কিছু লিখতে পারো, বানিয়ে অনেক কিছু লেখা যায়, অর্থাৎ অর্থাৎ এটা এটা আরো ব্যাখ্যা দেওয়া যায়, সুন্দর করে লিখতে পারো নিজের মতো করে। এগুলিকে আসলে বানায় লিখতে হয়, মানে কি মুখস্থ করতে হয় নাকি বানায় লিখতে পারবা? বানায় লিখতে পারবা। কিভাবে দেখো, অর্থাৎ তুমি পরীক্ষার খাতে এখন এভাবে লিখবা, অর্থাৎ লোন পেয়ার যখন বিকর্ষণ বল বেশি থাকে, অর্থাৎ লোন পেয়ার অর্থাৎ একটা লোন পেয়ারকে যখন বিকর্ষণ করে তখন সেই লোন পেয়ার গুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এবং দূরত্ব সৃষ্টি হওয়ার পরে ওই লোন পেয়ার গুলো বন্ড পেয়ারকে আরো বেশি বিকর্ষণ করে, এবং লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করার পরে ওই বন্ড পেয়ারের আয়তন সংকুচিত হয়ে যায়। এমন আয়তন সংকুচিত হওয়া মানে কি? সেটা ছিল এরকম, সেটা অ্যাকচুয়ালি ছিল কি রকম আমাকে বলো, এরকম এরকম ছিল, এবং এটা হয়ে গেছে এখন এরকম। অর্থাৎ এটা এরকম ছিল, হয়েছে এরকম। কেন? উপরে যে দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ারকে ধাক্কা মারতেছে না, এক অপরকে ধাক্কা মারলে বন্ড পেয়ার চেপে গেছে। বন্ড পেয়ার ছিল এরকম, চেপে গেছে। তো চেপে গেলে আগে ছিল কত? 109 ডিগ্রি 5 মিনিট, এখন কমে গেছে 104 ডিগ্রি 5 মিনিট। এটা লিখে দিবা। সেজন্য অর্থাৎ এই জন্য আমার আকৃতিটা বিকৃতি হয়, অর্থাৎ এই জন্য মিথেন অণুর থেকে, অর্থাৎ মিথেন অণু যেটা চতুস্থলিকীয় যেটা ছিল, অর্থাৎ এটা কিন্তু মিথেন থেকে শুরু হয়েছে না, মিথেন কিন্তু চতুস্থলিকীয় ছিল, অর্থাৎ সেজন্য আমার আমার পানির আকৃতিটা চতুস্থলিকীয় না হয়ে আমার ভি শেপ গঠন করে। অর্থাৎ অ্যামোনিয়া আকৃতিটা চতুস্থলিকীয় না হয়ে আমার কি গঠন করে? ভি শেপ গঠন করে। কি গঠন করে আমাকে বলো? ভি শেপ গঠন করে। পারবা? x মাইনাস এম মাইনাস ডি সূত্রটা বুঝি নাই। কোথায় ছিলি ভাই? তুই কোথায় ছিলি? এতক্ষণ বড় বলতেছে স্যার এটা বুঝি নাই, সিম্পল জিনিস বুঝো না। এখন পারবা এটা? সব নিজের মতো করে এটা বানিয়ে লিখে দিও। লাস্টে কি বানিয়ে লিখে দিবা যে ভাইয়া পারবা নাকি বলো না, নাকি আমি লিখে দিব? কেউ কিছু বলতেছে না, আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এসপি2 সংকরণের এক্সাম্পল কি হবে? সাফওয়ান মুনতাসির নওয়াজ, একটু ওয়েট করো ভাইয়া, এসপি2 সংকরণটা বোঝাচ্ছি। এরপরে পানির এক্সামে কোশ্চেন কিভাবে আসবে? পানির এক্সামের কোশ্চেন কি বললাম? বলা হবে এরকম যে মিথেনের আকৃতি চতুস্থলিকীয়, একই সংকরণ হওয়া সত্ত্বেও পানির আকৃতি কেন ভি শেপ হচ্ছে? এটাই, পানির আকৃতি কেন হচ্ছে ভি শেপ হচ্ছে। কি বললাম? পানির আকৃতি কেন ভি শেপ হচ্ছে, এটাই পরীক্ষায় আসবে। পানির আকৃতি কেন ভি শেপ হচ্ছে, পরীক্ষায় এটাই আসবে। আবার বলতেছি, একই সংকরণ হওয়া সত্ত্বেও পানির আকৃতি কেন ভি শেপ, এবং পানির বন্ধন কোণ কেন এত কম? পানির বন্ধন কোণ কেন এত কম? বোঝা গেছে কিছু? লিখো লিখো লিখো, আমি সরে গেছি লেখার জন্য। ওকে, আচ্ছা, এখন তাহলে খালি লিখে দেন লিখে দেন। তোরা আসলে বাচ্চা বেড়াও, ক্লাস 1 এর বাচ্চাদের মতো তোরা আসলে সামান্য জিনিসটাও লিখতে পারস না। কি পড়ালেখা করবি তোরা? লাস্টের কথাটা যেটা লিখছি না, সেই কথাটা লেখার পরে তুমি কি করবে আমাকে বলো। সেই কথাটা কি করবে? লাস্টের কথাটা কি ছিল আমাকে বলো। লাস্টের কথাটা কি ছিল? এখন তুমি এটা লেখার পরে কি লিখবা আমাকে বলো, যে এটা 104 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। কেন? কারণটা কি? স্ট্রং রিজনটা যদি বলি, একদম স্ট্রং রিজন মানে হচ্ছে স্ট্রং বেসিক, যেটা হচ্ছে সবার বোঝার কথা। এটা কিন্তু একটা বাচ্চাও বুঝবে। কেন? লোন পেয়ার পরীক্ষার খাতায় ডিরেক্ট এভাবে লিখবা, নিচে লিখবা আরো ডিটেলস ব্যাখ্যা করা হলো। স্যার একদম বুঝে নাই, স্যারকে বললো যে স্যার আরো বুঝাই দেন, আরো ডিটেলস ব্যাখ্যা। স্যার আরো ডিটেলস ব্যাখ্যা কি? একদম রিয়েল বেসিকটা কি? রিয়েল বেসিক হচ্ছে লোন পেয়ার কি করে আমাকে বলো সবাই। আগে ভাই তোরা এটা বল আমাকে, ইলেকট্রন কি আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? বিকর্ষণ হবে। তো তুমি পরে লিখবা ফার্স্টে এরকম যে লোন পেয়ার বিকর্ষণ বল লোন পেয়ার বিকর্ষণ বলটা আমার লোন পেয়ার, আবার এটা আরেকটা ভেজাল যে হচ্ছে এটা পুরোটা দেখা যাবে না। উফ, কি ভেজালে আছে আমি। আবার বেশি বড় উপর থেকে দিলেও হচ্ছে তোমার লেখা বোঝা যায় না। উফ, আমি আসলে কনফিউশনে পড়ে যাই মাঝে মাঝে। দেখো, এই যে লোন পেয়ার বিকর্ষণ বল
লোন পেয়ার বন্ড পেয়ার স্যারকে কিভাবে বুঝাবা, খাতায় কিভাবে লিখবা, এইভাবে লিখবা, খাতায় কিভাবে লিখবা, এইভাবে লিখবা। লোন পেয়ার বিকর্ষণ বল। আচ্ছা, অনেকে বলতে পারো স্যার বাংলা লিখবো নাকি ইংলিশে লিখবো? লোন পেয়ারের বাংলা কি? মুক্ত জোট। এটাও শিখাইতে হবে তোদেরকে, মুক্ত জোট। সো বাংলা লিখবা, এটা তো আমি ইংলিশে আমি লেখার সুবিধাতে লিখছি, বাংলা লিখবা মুক্ত জোট, মনে পড়বে এটা? সো বলবা মুক্ত জোট বিকর্ষণ বল আমার মুক্ত জোট বন্ধন জোট বিকর্ষণ বল অপেক্ষা বেশি, বিকর্ষণ বল অপেক্ষা বেশি। এটা হচ্ছে আমার ডিটেলস লেখা, বিকর্ষণ বল অপেক্ষা বেশি। বিকর্ষণ বল অপেক্ষা বেশি। এজন্য এই লোন পেয়ার, অথবা লোন পেয়ার না বলে মুক্ত জোট বলতে পারে। এজন্য এই লোন পেয়ারগুলো বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে, এজন্য এই লোন পেয়ারগুলো বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে, বিকর্ষণ বল, আচ্ছা এদের বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে তারা কি করে? আরে ভাই খুবই সিম্পল, তারা কি করে? ধরো তোমার আর আমার মধ্যে বিকর্ষণ অনেক বেশি, তাহলে আমার মন কোন দিকে যাবে? আরেক দিকে চলে যাবে না? এগুলো তো ভালোভাবে বুঝবা। সো তোমার আর তোমার ওনের মধ্যে যদি বিকর্ষণ বল যদি বেড়ে থাকে, তাহলে তোমাদের মধ্যে ডিস্ট্রাকশন তৈরি হবে এবং তোমরা আরেক দিকে চেপে যাবা। সেম জিনিস কাহিনী এখানে হয়েছে। এই যে লোন পেয়ার গুলো যখন বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে তখন কি হয়? এই জন্য এই লোন পেয়ার গুলোর লিখো, লোন পেয়ার গুলোর বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে, নীলকালি কই, লোন পেয়ার গুলোর বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে তারা বন্ড পেয়ার মানে কি? বন্ধন জোট। বন্ড পেয়ারকে চাপ দেয়, বন্ড পেয়ারকে চাপ দিবে। বন্ড পেয়ারকে চাপ দিলে এটা এরকম ছিল, এটা এরকম মিক্স। বন্ড পেয়ারকে চাপ দে এবং ওই বন্ড পেয়ার গুলোর আয়তন সংকুচিত হয়। ফলে বন্ধন কোণ কমে যায়। এটা লিখলে পরীক্ষা 100% কত দিবে? 4 দিবে। ফলে বন্ধন, এটা 4 নম্বরের জন্য আসবে। ফলে বন্ধন কোণ কমে যায় লিখবা অবশ্যই। ফলে বন্ধন কোণ কমে যায় এবং আকৃতি চতুস্থলকীয় না হয়ে লিখে ফেলো, এখানে শেষ কথাটা। এবং আকৃতি চতুস্থলকীয় না হয়ে বি শেপ গঠন করে। ইংলিশে লিখলে সমস্যা হচ্ছে, মানে যেহেতু বাংলা লিখতেছ না সবগুলা, বাংলা লিখিও, মানে বাংলা লিখতেছ না সবগুলা, বাংলা লিখিও ভাইয়া, বাংলা লিখিও। কথা বোঝা গেছে? বাংলা লিখবা। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন যে কোশ্চেনটা পড়াবো সেটা বোর্ড পরীক্ষা না, সেটা তোমার কলেজের পরীক্ষা চলে আসছে। সেটা কোনটা? এবং এগুলোর ব্যাখ্যা কিন্তু অনেক জায়গায় থাকে না। এখন যেগুলো পড়াবো, এটা মুছে ফেলবো। এখন এটা হচ্ছে এক্সেপশনাল নাম্বার 1, এখন আসবে এক্সেপশনাল নাম্বার 2। সো পানি আর অ্যামোনিয়া আসলে পারবা? অ্যামোনিয়ার পানি স্টার মার্ক কেন দিছি? চলে আসছে এগুলা। আচ্ছা, এরপরে কোনটা পড়বো? লেখা হয়েছে এগুলা। এখন এরপর আমরা পড়বো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনে কোনটা থাকবে আগে আমি তোমাকে বলি। আমি তোমাকে জাস্ট একটা লিখে দিব, বাকিগুলো হচ্ছে হুবহু সেম হবে। সেটা হচ্ছে কোনটা লিখতে পারে আমাকে বলো। আমি লিখে দিব NH3PH3। এটা আরেকটা প্যাটার্নের আর কি, মানে আরেকটা প্যাটার্নের। এরপরে আরেকটা আছে কোনটা? পানি এবং H2S। কি বললাম? পানি এবং H2S। আচ্ছা দেখো, সবাই আমাকে একটু বল, আমি অনেক দিন ধরে তোমাকে শেখাচ্ছি ভাই, আমাকে একটু বল
PS3 সংকরণ কি আর H2S এর সংকরণ কি? সবাই একটু আমাকে লিখো, কমেন্টে লিখে দাও। আমি কতক্ষণ বসি, সবাই আমাকে বলো H2S এর সংকরণ কি এবং হচ্ছে PS3 সংকরণ কি, মানে ফসফরাস ট্রাইহাইড্রাইড ওর সংকরণটা কি, আর এদিক দিয়ে হাইড্রোজেন সালফারের সংকরণ কি? তাড়াতাড়ি বলো, ওয়েট করতেছি কতক্ষণ, কমেন্ট লিখতে কতক্ষণ সময় লাগে দেখি বলো। সুমাইয়া নাসরিন উনি ইস ওয়াচিং লেখা হচ্ছে। আচ্ছা, তানিয়া SP3, রুমা SP3, এরপরে আর আফ্রিদা SP3, আর বাকিগুলা কি ঘুমাই গেছো? স্যার ঘুম আসতেছে স্যার। এরপরে নাফিসা SP3। আচ্ছা, সো অবভিয়াসলি SP3 হবে, কিন্তু একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে এই যে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত? 160 ডিগ্রি, পানির বন্ধন কোণ কত? 104 ডিগ্রি 5 মিনিট। কিন্তু কাকতালীয় ভাবে এটা 160 ডিগ্রি হওয়ার পরও PS3 কত আমাকে বলছিলাম? আমি PS3 কত বলছিলাম আমাকে বলো। দেখো PS3 কত আমাকে বলো? 93 ডিগ্রি 5 মিনিট, আর এদিকে হচ্ছে 92 ডিগ্রি 1 মিনিট। একটা কথা বলি, এটা আর এটা আর এটা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি ভালোভাবে। ফার্স্ট অফ অল, H2S এর কোন লোন পেয়ার আছে কেন্দ্রীয় পরমাণুতে? লোন পেয়ার কেমনে বের করে? পানিরটা লোন পেয়ার তো বের করছি, লোন পেয়ার কিভাবে বের করে আমাকে বলো। লোন পেয়ার বের করার সূত্র হচ্ছে, আমাকে বলছে ভাই H2S এর মধ্যে কোন লোন পেয়ার আছে কিনা একটু দেখান। আপনি কি বের করবেন? X মাইনাস M মাইনাস D। প্রশ্ন হচ্ছে X, এটা একটা ছেলে বলছে স্যার বুঝি নাই, তারে তো আমি থাপড়াইতাম। এটা না বুঝার কি আছে? পুরো জিনিস লিখে দিছি না, লেখার পরে তুই বলছিস বুঝি নাই। এটা কি? এটা ডাইরেক্ট ফর্মুলা। তোমাকে যখন ছোটবেলা থেকে শিখাইছিল a প্লাস b হোল স্কয়ার, তুমি কি বলছিলে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমার মাথায় ঢুকছে, বাট এটা ঢুকতেছে না। আরে ভাই, এটার মতো এই সূত্রটা মাথায় ঢুকতেছে না। ছি 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 ছি। X হচ্ছে ব্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা কার? কেন্দ্রীয় পরমাণুর। এটা তো বলে দিছি, X হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ব্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা। X এর মান 6, সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। এরপরে M হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, কয়টা আছে? 2টা আছে। D হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী আছে এখানে প্রান্তীয় পরমাণুতে। যেমন আমি তোমাকে যদি বলি, আজকে আমি কতগুলো দেখাবো, মানে বলছিলাম যে আমি আজকে একযোজী দ্বিযোজী, মানে একযোজী দ্বিযোজী একসাথে থাকলে সেটা সংকরণ মানে বের করা শেখাবো। যেমন আমাকে যদি বলা হয় এটার সংকরণ কি, POCl2, আমাকে যদি বলা হয় XgOF2, এগুলো সংকরণ কি? এগুলো কিন্তু একযোজী দ্বিযোজী কিন্তু একসাথে আছে। অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? অক্সিজেন দ্বিযোজী। ফ্লোরিন কি একযোজী নাকি দ্বিযোজী? ফ্লোরিন একযোজী। একযোজী দ্বিযোজী একসাথে থাকলে সূত্র কিন্তু সেম, কিন্তু এখানে আমরা দ্বিযোজীটা কাউন্ট করব না। এটা আমি আজকে তোমাকে একটু করে বলবো, এগুলো মেইনলি MCQ তে আসে। আচ্ছা যাই হোক, এটা X - M বলা হচ্ছে, তো D মানে কত হবে? 0 হবে, দ্বিযোজী নাই তো এখানে, তাহলে आंसर কত হবে? 4 হবে। তাহলে ভাইয়া পানিরটা হিসাব করে দেখান তো, X - M - D। পানির লাস্ট অক্সিজেন কত? অক্সিজেন লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। M কয়টা? 2টা, তাও কিন্তু 4। অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন কয়টি? 4টি। অনেককে বলবো ভাইয়া 4টি কি লোন পেয়ার নাকি লোন পেয়ার ইলেকট্রন? আরে ভাই লোন পেয়ার ইলেকট্রন। আরে শিট, এটা আবার ভুল করবা, টেনশন আরেকটা। এটা লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার না। এটা লোন পেয়ার ইলেকট্রন বলে 4টি। অর্থাৎ লোন পেয়ার কয়টি? 2টি। লোন পেয়ার ইলেকট্রন কয়টি? 4টি। লোন পেয়ার কয়টি? 2টি। আচ্ছা, লোন পেয়ার ইলেকট্রন আর লোন পেয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্স ওই দিন বলছিলাম। লোন পেয়ার যদি বলে লোন পেয়ার ইলেকট্রন 4টি, লোন পেয়ার কয়টি? 2টি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 4টি হুবহুব সেম, বাট এটা 92 ডিগ্রি 1 মিনিট, আবার এটা 104 ডিগ্রি 5 মিনিট। কেন? আচ্ছা, আবার আসি অ্যামোনিয়াতে। অ্যামোনিয়া এটা হিসাব করো, লোন পেয়ার হিসাব করো, X - M - D। সো X অ্যামোনিয়া, নাইট্রোজেন লাস্ট ইলেকট্রন কয়টা? 5, 3 ইকুয়াল টু কত হবে? 2। D তো নাই এখানে, সো 2টি মানে হচ্ছে তার লোন পেয়ার কয়টি? 1টি। এবারে PS3 হিসাব করে দেখো তো, X - M - D ইকুয়াল টু কি লিখতে পারে আমাকে বলো। X মানে কি? আমার ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু। ফসফরাস কত? 5। আর M হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা কয়টা? 3টি। আর D আছে এখানে নাই, তাহলে आंसर কত হবে? 2। সো এখানেও 2টি, এখানেও 2টি, তবুও কিন্তু তাদের আকৃতি, মানে তাদের আকৃতি না, সরি,
আকৃতি কিন্তু সেম থাকবে, বাট কোনটা কেন ভিন্ন, কোন কেন ভিন্ন, মানে 160 ডিগ্রি থেকে কেন সেটা 93 ডিগ্রি 5 মিনিট হয়ে যাচ্ছে, সেটা আজকে ব্যাখ্যা আলোচনা করতে হবে, সেটারই ব্যাখ্যা আজকে আলোচনা করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সো এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে, পরীক্ষা চলে আসছে, আমি বলতেছি তো আজকে লেকচার 11 থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসছে। তো যারা ক্লাসটা করতেছ না, শুধু শুধু বাপের টাকা খরচ করছো আর কিছুই না, 2200 টাকা কামাইতে কিয়ামত হবে তোর, বলে রাখলাম। টাকা কামাইতে গেলে বুঝবি আসলে কত ধানে কত চাও। এখন বাপ বাজার করে দিচ্ছে, তো আব্বু বাজার করে দিচ্ছে, আম্মু রান্না করে খাওয়াচ্ছে, তো দুনিয়াদারিতে এখনো দেখো নাই, আরো ডিপ্রেশন মারাও। স্যার আমাদের অনেক ডিপ্রেশন, ঠিক আছে, তোমার আঙ্কেল এবং আন্টিকে আস্ক করে দেখিও ডিপ্রেশন কাকে বলে, এবং ওনারা কি পরিমাণ স্ট্রাগল করছে। তুমি তো স্ট্রাগল করোই না এখনো, তোমার স্ট্রাগল শুরু হয় না এখনো, তুমি স্ট্রাগলনেস কি দেখছো, কিছুই দেখো নাই তুমি এখনো। দেখো, আচ্ছা প্রশ্ন যদি বলে, তো এখন আমি একটা ব্যাখ্যা লিখবো এবং হুবহুব সেম এটার মতো হয়ে যাবে। সো আমি যদি এটা লিখে দিই, তুমি এটা লিখবা, নিজের মতো করে লিখবা। সো এটা আমি তোমাকে দিব SW, আর তুমি এটা কি দিবা, আমার থেকে লিখে নিবা। বুঝা গেছে? সো আমরা লেখা স্টার্ট করি, তাহলে লেখা স্টার্ট করি। সো প্রশ্নটা কি দেখো, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেনটা আমি একটু লিখে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে NH3 এবং PH3 একই সংকরণ, একই সংকরায়ন, NH3 এবং PH3 একই সংকরায়ন এবং একই সংকরায়ন, এটা বলতে পারো কি কোশ্চেন লিখতে পারো, NH3 এবং PH3 একই সংকরায়ন হওয়া সত্ত্বেও, এটা এবার আসতে পারে NH3 PH3 একই সংকরায়ন এবং একই মুক্ত জোট এবং একই সংখ্যক, এটা উপরে লিখো, কোশ্চেনটা দেখো বানায় লিখবো, একই সংখ্যক মুক্ত জোট ইলেকট্রন, দেখা যাচ্ছে এটা একই সংখ্যক মুক্ত জোট ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন বন্ধন কোণ ভিন্ন। ফর কয় নাম্বার আসবে এটা বলো, কয় নাম্বার আসবে? 4 নাম্বার অথবা 3 নাম্বার, 4 নাম্বার অথবা 3 নাম্বার আসবে এটা। সো ব্যাখ্যা কিভাবে দিতে হবে জানো? ফার্স্ট অফ অল নিজের মনের মাধুরী মিশিয়ে অ্যামোনিয়া এবং PH3 সংকরণ ব্যাখ্যা করবা। ওকে, সংকরণ কি আমরা জানি না, আমরা সবাই স্যারকে সূত্রগুলো শেখাবা, যে স্যার সূত্রগুলো জানি, হাফ প্লাস বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এগুলো দেখাবা। দেখানোর পরে হচ্ছে সংকরণ কিভাবে হয় সেগুলো দেখাবা। দেখানোর পরে এগুলো শিখাইছি না, অ্যামোনিয়া সংকরণ শিখাইছি না, আকৃতিও শেখানো হয়েছে, সেগুলো সবগুলো দেখাবা। দেখানোর পরে দেখছো, এখন প্রশ্ন হচ্ছে বন্ধন কোণ কেন ভিন্ন। সো ব্যাখ্যাটা দেওয়ার সময় আমি ডিরেক্ট বন্ধন কোণ কেন ভিন্ন সেটা ব্যাখ্যা দিব, আর উপরে তুমি হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এগুলো সংকরণ দেখাই দিবা। তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করবা, ফসফরাস ইলেকট্রন বিন্যাস করবা, সবগুলো করবা, পারবা তো? এখন আমি তাহলে ব্যাখ্যাতে চলে যাচ্ছি। সো তুমি স্পেস রাখো একটু, পরবর্তীতে এটার ব্যাখ্যাটা আরো গুছানো ভাবে লিখবা। গুছানো বলতে সংকরণটা বুঝে দিবা, পারবা না? এটা নাইট্রোজেনে কেন sp3 সংকরণ হয় বুঝে দিবা। এটা পড়াইছিলাম, এটা নাইট্রোজেন কিন্তু সংকরণ আমি পড়াইছি গত ক্লাসে, অ্যামোনিয়ার সংকরণ পড়াই ফেলছি। যারা ক্লাস করে না তারা জানো না, অ্যামোনিয়ার সংকরণ পড়াই ফেলছি, তো আমি এটা লিখবো না, ওটা লিখবা, মানে এটা একটু সামারাইজ করে লিখবা। লেখার পর এখন মেইন ব্যাখ্যায় আসি। মেইন ব্যাখ্যাটা কি হবে আমাকে বলো? নাইট্রোজেন ও পরমাণুর মধ্যে কার আকার ছোট আমাকে বলো। নাইট্রোজেনের আকার ছোট নাকি ফসফরাসের আকার ছোট? নাইট্রোজেনের আকার ছোট। আচ্ছা, কার তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, নাইট্রোজেন নাকি ফসফরাস? ভাইয়া ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, আর নাইট্রোজেনের কত? নাইট্রোজেন 3.0, জানো এগুলা? নাইট্রোজেন আর ক্লোরিনে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি মান সেম। ক্লোরিন কত? 3.0, নাইট্রোজেন কত? 3.0। সো ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে কার আকার ছোট? নাইট্রোজেনের আকার ছোট, এবং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। এই কারণে কার বেশি? নাইট্রোজেনের বেশি। সেজন্য এই কারণে
বন্ধন জোট অর্থাৎ নাইট্রোজেনের বন্ধন জোটটি, নাইট্রোজেন এটা আমি বাংলা লিখতেছি, বন্ধন জোট আমি হচ্ছে ইংলিশে লিখতাম, বন্ড পেয়ার লিখতাম, বাট আমি বাংলা লিখতেছি। দেখো বন্ধন জোটটি, বন্ধন জোট বুঝো, নাইট্রোজেনের বন্ধন জোটটি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের দিকে সরে আসে। মাথায় কিছু ঢুকছে? নাইট্রোজেনের বন্ধন জোটটি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের দিকে কি সরে আসে, এবং ইলেকট্রন জোটটি আয়তনে সংকুচিত হয়। বেশি শর্টকাট লিখছে নাকি? এখন ইলেকট্রন জোটটি আয়তনে সংকুচিত হয়, স্যার এটা কি লিখছি স্যার? কিচ্ছু বুঝে নেই। দেখো ব্যাপারটা খুবই সিম্পল। নাইট্রোজেন যখন আমরা লিখি, হাইড্রোজেন এদিকে, তাই না? সো মধ্যবর্তী কোণ কত? 160 ডিগ্রি, এবং এখানে লোন পেয়ার থাকে একটা। সো লোন পেয়ারটাকে আমরা প্রকাশ করি কিভাবে? লোন পেয়ারটাকে প্রকাশ করি এইভাবে না, এভাবে প্রকাশ করি, তাই না? সো এইভাবে থাকে, এবং সো এটা কি ত্রিকোণাকার পিরামিড, তাই না? ত্রিকোণাকার পিরামিড থাকে না, ত্রিকোণীয় পিরামিড বলে এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিড। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু মারাত্মক পার্থক্য আছে। তুমি খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত জানো? 3.0, আর হাইড্রোজেনের কত? 2.1। অনেক ডিফারেন্স থাকার কারণে এই হাইড্রোজেন অর্থাৎ এই বন্ড পেয়ারগুলো কি নাইট্রোজেনের দিকে সরে আসে, অনেকটা নাইট্রোজেনের দিকে সরে আসে। তো সরে আসার কারণে এটা এক্সপান্ড হয়, বাট PS3 তে সেটা হয় না, অর্থাৎ সেটা নাইট্রোজেনের দিকে সরে আসে না। সেটা কি হয়? সেটা এরকম থাকে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা, দেখো এটা কি খোলামেলা হয়েছে না? PS3 গুলো একটু দেখো, একটু চাপাচাপি হয়েছে কেন? কারণ এই হাইড্রোজেন গুলা নাইট্রোজেনের দিকে কোনো আকর্ষণ অনুভব করে না। কেমনে আকর্ষণ অনুভব করবে ভাই? ফসফরাসের কত? 2.1, হাইড্রোজেনের কত? তাও 2.1। মানে আকর্ষণটা কম, সেজন্য তারা ফসফরাসের দিকে তেমন একটা হেলে পড়ে না। বাট এখানে হাইড্রোজেন গুলো নাইট্রোজেনের দিকে আংশিক, এটা পুরো এমন না যে হচ্ছে হাইড্রোজেনটা একদম নাইট্রোজেনের জায়গায় চলে গেছে, তেমন না, এত বেশি আকর্ষণ না, মানে আংশিক আকর্ষণ অনুভব করে, যার কারণে একটু কি হয় যে এগুলো একটু ঢিলা থাকে, অর্থাৎ এই বন্ধন কোণটা একটু ডিসটেন্স মেনটেন করে, অর্থাৎ এই যে বন্ধন জোটগুলো একটু ডিসটেন্স মেনটেন করে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবং ইলেকট্রন জোটটি কোনটা? এটা আসলে ইলেকট্রন জোটটি আয়তনে সংকুচিত হয় না, ইলেকট্রন জোটটি আয়তনে প্রসারিত হয়। এখানে বন্ধন জোটের ইলেকট্রনগুলা, এটা একটু ভুলেছে, এবং এখানে বন্ধন জোট লিখতে ভুলে গেছি, তাই না? বন্ধন জোটটির ইলেকট্রনগুলা অথবা বন্ধন জোটটি আয়তনে একটু প্রসারিত হয়, উল্টা লিখে বলছি, প্রসারিত হয়। এটা আসলে তোমার যখন হাইড্রোজেনের যখন আসবো ফসফরাসের দিকে, তখন সংকুচিত হবে। একটু ভুল লিখে বলছি, তাই না? ফ্লুইড দিকগুলো ঠিক করে দাও। এতটুকু বোঝা গেছে? সো এটা একটু কষ্ট করে লিখো। আচ্ছা, এখন এই যে ব্যাখ্যা যেটা লিখতেছি, দেখো ব্যাখ্যা যেটা লিখতেছি সেই ব্যাখ্যাটা আরো কিছু কথা আছে। ফার্স্ট অফ অল প্রসারিত হয় পর্যন্ত লিখো, নাইট্রোজেনের দিকে সরে যায় প্রসারিত। এই কারণে অ্যামোনিয়া অণুতে বিকর্ষণ বল বেশি থাকে। আচ্ছা দেখো, বিকর্ষণ বল বেশি কেন হয়? কেন? কারণ দূরে সরে গেছে না বন্ড পেয়ার গুলো, এই কারণে অ্যামোনিয়া অণুতে বিকর্ষণ বল বেশি থাকে। বিকর্ষণ বল কেন বেশি থাকে? বললাম না, তারা দূরে সরে যাচ্ছে, তার বন্ধন জোটগুলো হচ্ছে কি প্রসারিত হয়, তাহলে বিকর্ষণ বল বেশি হয়। ঠিক আছে, বিকর্ষণ বল বেশি থাকে। অপরদিকে ব্যাখ্যা আরো আছে। অপরদিকে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ অপরদিকে তুমি যদি বলো, আচ্ছা দেখ এটা আরো গুছাই লিখতেছি, অপরদিকে PS3 লিখো, PS3 অর্থাৎ PS3 অণুতে অথবা PS3 যৌগতে, PS3 অণুতে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি, ফসফরাসের অর্থাৎ P এর ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে তড়িৎণাত্মকতা। সো ইলেকট্রন, তুমি বাংলা লিখো ইলেকট্রোনেগেটিভিটি, নাইট্রোজেনের তুলনায়
কম থাকায় PS3 তে হাইড্রোজেনের যেমন এখানে আমি কি লিখছিলাম দেখো, বন্ধন জোটটি অর্থাৎ হাইড্রোজেনের বন্ধন জোটগুলো তেমন একটা বলতে একদমই না, ধরতে গেলে তেমন একটা কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে না। তাই বন্ধন জোড়ের আয়তন সংকুচিত হয়, এবং ফলে লিখো, ফলে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণের তুলনায় PS3 এর বন্ধন কোণ তুলনামূলক বেশি হয়। সেম ভাবে আমি যদি বলি H2S এবং হচ্ছে পানি, সালফারের তুলনাত্মকতা কত 2.5 আর পানিতে অক্সিজেনের কত 3.5, কতটুকু ডিফারেন্স দেখছো? আর এটা আগে লিখো, এরপরে পানি এবং H2S টা বলে দিচ্ছি। সেজন্য অ্যামোনিয়াতে কত থাকে 160 ডিগ্রি, আর PS3 তে কত থাকে? PS3 তে কত থাকে আমাকে বলো? 93.5 ডিগ্রি। PS3 তে কত থাকে? 93.5 ডিগ্রি। 93.5 ডিগ্রি। এবং এখন আকৃতিটা ব্যাখ্যা করব। হ্যাঁ, সব চিত্র দেখা দিতে হবে। যেমন আমি চিত্র কথাটা বলতেছি, কিভাবে পরীক্ষা চিত্র আঁকবা এটা লেখা হয়েছে কিনা বলে পর চিত্রটা এঁকে দিব। লেখা হয়েছে? বারবার বলতেছি এভাবে পরীক্ষা এভাবে লিখতে হবে, কারণ মূলত মেইন ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাখ্যা, তাই না? সো এভাবে তোমাকে লিখতে হবে। লেখা শেষ হয়েছে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, লেখা শেষ না? আচ্ছা, লেখা শেষ হয়েছে। এখন দেখ, লেখা যেহেতু শেষ হয়েছে তাহলে এটা মুছে দিচ্ছে, কেমন? ফার্স্ট অফ অল আমি যখন অ্যামোনিয়া দিব তখন পরীক্ষায় তো তুমি চিত্র আঁকাবা, আঁকানোর সময় এভাবে আঁকে দিবা না? এভাবে না? পরীক্ষায় এভাবে চিত্র আঁকবা। সো আঁকার পরে এটা বলবা যে ভাই এটার মধ্যে কত 160 ডিগ্রি এবং ওটা 160 ডিগ্রি। এখন এখানে কি থাকবে? আমাকে বলো লোন পেয়ার থাকবে। এখানে কি থাকবে? লোন পেয়ার থাকবে। এখানে কি থাকবে? আমাকে বলো লোন পেয়ার থাকবে। ওকে, আচ্ছা। এখন এটা লেখার পরে এখানে বন্ধন কোণটা কি হয়ে গেছে? কমে গেছে। এখন তুমি যখন এখানে দিছো পি আর ওইখানে সেম কি হাইড্রোজেন দিছো, এখানে এভাবে দিছো, অনেকটা এরকম হয়ে গেছে। ধরো এটা যদি এভাবে যদি বোঝাতে চাই, ধরো এগুলো যদি ওদিক দিয়ে সরে যায় অনেকটা হচ্ছে একটার সাথে একটা কমে যাবে। আমি যদি এভাবে যদি দেখাতে চাই, ধরো কমে গেছে হচ্ছে এরকম, মানে এটা এরকম সোজা ছিল না, এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? এটা এরকম। এগুলো আসলে ভালোভাবে তো দেখানো সম্ভব না, কারণ হোয়াইট বোর্ডে আমি কতটুকু বুঝাতে পারবো আমি জানি না। ধরো এটা এরকম দেখানো হয়েছে, ওকে, অনেকটা এরকম। তো দেখবা এটার সাথে এটার বন্ধন কোণটা কমে গেছে। সেটা কত হবে? 93 ডিগ্রি। 93 ডিগ্রি ছিল নাকি 92 ছিল? 93 ডিগ্রি ছিল। 5 মিনিট। অনেকটা এভাবে দেখাবা, স্যার বুঝতে পারলে হয়েছে। NH3 এবং PS3 এভাবে দেখাই দিবা, ঠিক আছে? জাস্ট হালকা করে এভাবে দেখা দিবা যে ভাই একটা হচ্ছে অনেকটা, এটা বলতে পারো যে এটা এরকম হয়ে গেছে, ধরো এটা এরকম হয়ে গেছে। অথবা না হলে চাইলে কিন্তু এটার সাথে ওইটারও দেখানো যায়, তবে আমি যেখানে একটা দেখালাম, মানে অনেকটা হচ্ছে চেপে গেছে আর কি। কারণ এখানে হাইড্রোজেন থাকে, তো এই হাইড্রোজেন গুলা কি করে কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে, অর্থাৎ এদিক দিয়ে সরে আসে। মানে এই কেন্দ্রীয় পরমাণু, যেমন ধরো আমি যদি বলি এটি এরকম কেন হয় নাই, এরকম হতে পারতো না? এটা এরকম কেন হয় নাই? খুবই সিম্পল ভাই, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি। সো হাইড্রোজেন আস্তে আস্তে নাইট্রোজেনের দিকে সরে আসে, দেখছো? বাট এটার ক্ষেত্রে এরকম হয় না। আমি এটা স্পষ্ট দেখাতে পারি না, তুমি এভাবে দেখাও,
এভাবে দেখছো অনেকটা হচ্ছে কি এদিক দিয়ে সরে আসে, দেখছো? আর ওদিক দিয়ে হচ্ছে এভাবে, মানে সে হচ্ছে আস্তে আস্তে যেমন নাইট্রোজেনের দিকে আগাচ্ছে, দেখছো? বাট এদিকে দেখছো ডিফারেন্সটা দেখো কি হয়েছে। আমি যদি এটা বলি যে 93°5', মানে এটা একটু চেপে গেছে না? কেন চেপে গেছে? কারণ হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন। সো হাইড্রোজেন আর ফসফরাসের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সেম। সো হাইড্রোজেন ফসফরাসের প্রতি আকর্ষণ অনুভব করে না, বাট এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের প্রতি একটা আকর্ষণ অনুভব করে। কেন? কারণ নাইট্রোজেন আসলে আকর্ষণ কিন্তু নাইট্রোজেন, আসলে আকর্ষণ কিন্তু হাইড্রোজেন করে না। কে করে? নাইট্রোজেন করে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই করবে, যার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি সেই মূলত আকর্ষণ করবে। সো নাইট্রোজেনের আকর্ষণ বেশি হওয়ার কারণটা কি? কারণ তার 3.0 ইলেকট্রোনেগেটিভিটি, আর ফসফরাস কত? 2.1। সো এটা ব্যাখ্যা করে দিবা। সেম ভাবে পানি যদি বলি, সালফারে দেখো H2S আর হচ্ছে পানি। সো H2S এর ক্ষেত্রে তার কত হবে? 92°1'। আর পানিতে কত হবে আমাকে বলো? 4°5'। এটাতে কেন কম? কারণ সালফারের 2.5, হাইড্রোজেন 2.1, হাইড্রোজেন 2.1, অক্সিজেন 3.5। তো তুমি যখন এখানে অক্সিজেন যখন দিবা এইভাবে করে প্রসারিত হয় এগুলা। মানে আসলে বেসিক্যালি ধরো আমি যদি এটা, তো তোমাকে আমি দেখাইছি আর কি, অনেকটা এরকম থাকে না, আমি দিলাম এরকম হাইড্রোজেন দিলাম, মানে এটা আস্তে আস্তে মানে অক্সিজেনের দিকে একটু হালকা আকর্ষণ অনুভব করে, সেজন্য তাদের মধ্যে মধ্যবর্তী কোণ একটু বেশি। বাট তুমি যখন এখানে অক্সিজেন দেওয়ার পরে, সরি অক্সিজেন না দিয়ে যখন সালফার দিবা তখন এটা একটু কম থাকে, মানে মধ্যবর্তী কোণটা আরো কমে যায়। কেন? কারণ ওইভাবে হাইড্রোজেন সালফারের প্রতি ওইভাবে আকর্ষণ অনুভব করে না, বিধায় তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত থাকে? আমার 92°1'। সেম ব্যাখ্যা, এটার ব্যাখ্যা আর এটার ব্যাখ্যা সেম। এখানে তুমি লোন পেয়ার গুলো দেখা দিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট হালকা যাতে মানে একটু আংশিক, মানে আংশিক ডিফারেন্স হয়েছে এটা বোঝাবো আর কি। মানে 104°5' না হয় এটা 92°1' হয়েছে, কারণ মেইন রিজন কি? ইলেকট্রোনেগেটিভিটি। এটা পরীক্ষায় লিখে দিতে পারবো সবাই। স্যার কি বন্ধন কোণ কিভাবে নির্ণয় করে? বন্ধন কোণ কিভাবে নির্ণয় করে বলতেছি ভাইয়া, বলতেছি। ডাস্টার করে গেল, লেখাইছে না সবার? আচ্ছা, এখন আমরা আসতেছি নতুন পড়াতে। তাড়াতাড়ি লেখা শেষ, সময় দিচ্ছি বেশি কম, লিখে ফেলো। এখন আসবো আমরা জটিল যোগ। জটিল যোগের কিভাবে সংকরণ বের করে এবং পরীক্ষা কিভাবে ব্যাখ্যা লিখবো। তাড়াতাড়ি লেখা হয়েছে? সো দেখো আস্তে আস্তে কিন্তু সংকরণ কিন্তু সব পড়াই ফেলতেছি। যারা ক্লাস করতেছো না ভাই, কিছু করার নাই, শুধু হচ্ছে এখানে ভর্তি হইছো, আমি বুঝতেছি না কি করবো তোমরা। দেখো এখানে আমি আছে, দেখো আরেকটা পড়া। এখন আসি জটিল যোগের সংকরায়ন। সংকরণ কিন্তু এখানে প্রায় শেষ, হয়তো ধরো আগামী ক্লাসে আমি প্যাকআপ, আগামী ক্লাসের মধ্যে সংকরণ কিছু পড়া পড়িয়ে শেষ করে দিব। দেখো জটিল যোগের সংকরায়ন কিভাবে করে, জটিল যোগের সংকরণ কিভাবে করে এবং ব্যাখ্যা কিভাবে লিখবো। পরীক্ষায় আসলে, এক্সামে আসলে কিভাবে ব্যাখ্যা লিখবো, তাই না? এক্সামে আসলে কিভাবে ব্যাখ্যা লিখবেন। ফার্স্ট অফ অল আমি আপনাকে দিলাম, ধরো আমি কোনটা দিলাম, আমি বললাম এরকম কপার, কি বললাম আমরা বল, বলতেছে এটা সংকরণ। আমি একটা দেখাচ্ছি, বাকি সবগুলো পারবা, তাই না? বলতেছি এটা সংকরণ ব্যাখ্যা করে দেখান। আচ্ছা, জটিল যোগ নিয়ে কিন্তু আলাদা কথা আছে। কেন? আচ্ছা, কপার কি ডি ব্লক মৌল না? আমরা যখন ব্লকে যাবো এস পি ডি এফ, তখন এগুলো আমরা আলোচনা করবো। আমি জাস্ট শর্টকাটে তোমাকে একটু বলি। ফার্স্ট অফ অল ফালতু একটু বল করো। আচ্ছা দেখো, কোথায় ছিলাম আমি? একটা কল আসছিল সেজন্য। সো দেখো এটা কোথায় ছিলাম? টেট্রাএমিন না? টেট্রাএমিনে আসি। টেট্রাএমিন একটু ভালোভাবে দেখো সবাই। টেট্রাএমিনো কপার। ওকে, তো বলা হচ্ছে ভাই এটা সংকরণ বের করে দেখান। তো ফার্স্ট অফ অল কি লিখবো দেখো, আমাকে বলো এখানে লিগ্যান্ড কয়টা? সো লিগ্যান্ড 4টা হলে সেটা কি হবে আমাকে বলো। আরে দাঁড়া, মোবাইল বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো দেখতেছো না সবাই? হ্যাঁ দেখো, একটু করে মাঝখানে তোমার একটু ডিস্টার্ব করছিল। দেখো আমাকে বলো লিগ্যান্ড কয়টা? 4টা। 4টা হলে সেটা কি হবে? sp2 হবে।
DsP2 হবে, তাই না? DsP2 হবে। চারটা হলে সেটা কি হবে সংখ্যা? আমি বলছিলাম যে চারটা হলে DsP2 হবে। কেন ভাইয়া? তাহলে চারটা অরবিটাল মানে কি? sp3। মনে আছে z এর মান যদি 4 হয় কি বলতাম আমরা? sp3 না? বাট এখানে sp3 বলা যাবে না। জটিল যৌগের ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে কোনটা? ডি অরবিটাল হিসাব করতে হবে এবং ডিটা আগে আসবে। আর ভাই কপার হচ্ছে ডি ব্লক মৌল। এখানে সবগুলো, এখানে যদি নিকেলও থাকতো, এখানে যদি আয়রনও থাকে, অর্থাৎ 21 থেকে 30 সবগুলো কি ডি ব্লক মৌল না? এবং এখানের মধ্যে স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে কি ছাড়া আমাকে বলো? কপার ছাড়া। স্ক্যান্ডিয়াম এবং কপার ছাড়া সবাই কিন্তু হচ্ছে অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌলগুলো হচ্ছে কি করে? জটিল যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলগুলো কি জটিল যৌগ গঠন করে। দেখো এখন এখানের মধ্যে আমি যদি দেখো, ফার্স্ট অফ অল যার মান 4 হলে আমরা বলি হচ্ছে কি sp3, আর এখানে sp3 না বলে আমি বললাম dsp2। এটা একটু কষ্ট করে মাথায় রাখবা। এখন প্রশ্ন স্যার ব্যাখ্যা কিভাবে দিবেন এবং আকৃতি কিরকম হবে? ফার্স্ট অফ অল একটু লেখা শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া কপার ইলেকট্রন বিন্যাস করো। এখানে তো নিকেল করবো না, এখানে কপার করবো। সো কপার ইলেকট্রন বিন্যাস করলে কি আসে আমাকে সবাই বলো? কপার কত এখানে? 29। সো 29 বাদ দাও। ফার্স্ট অফ অল ডি অরবিটাল কয়টা? 4। আমি যদি বলি 4s2, কপার কত? 29 না? জিঙ্ক হচ্ছে 30। না না না, আমি কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। দাঁড়াও ওয়েট করো। কপার এবং জিঙ্ক হচ্ছে 30, সরি উল্টা বলছিলাম। জিঙ্ক হচ্ছে 30, কপার হচ্ছে 29। সো কপার যখন 29-এ যাবে 1 2 3 4 5, দেখো 4s2 কত আমাকে বলো? 3d9। 4s2 কত? 3d9। সেখানে হিসাব করে দেখো 1 2, এরকম না? এটা s অরবিটাল না? এটা s অরবিটাল, এটা হচ্ছে d অরবিটাল। খেয়াল করে দেখো, এটা হচ্ছে s অরবিটাল, সরি এটা d অরবিটাল, এটা হচ্ছে s অরবিটাল। এবং এখানে 4s2 তে কয়টা? 2টা। আর 3d তে কয়টা আমাকে বলো? 8টা না? 1 2 3 4 5 6 7 8, আর লিখতে হবে 20। বিশেষ পরে কি আসবে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা দিতে হবে, 9টা। ইলেকট্রন বিন্যাস করো কপারে। যারা ভুলে গেছে বাবুরাদেরকে বলতেছি, আর্গন পর্যন্ত কত আমাকে বলো? 18। এটা জানো সবাই? আর্গন পর্যন্ত কত? 18। সো 4s2 3d কত হবে? 9 হবে। 4s2 কি হবে? 3d 9 হবে। অনেক কি বলবো স্যার এখানে এক্সেপশনাল কাজ করবে কিনা? আচ্ছা এক্সেপশনাল আসতেছি পরে, এক্সেপশনাল পরে আসবে, এক্সেপশনাল পরে আসবে। একটু ওয়েট করো। ঠিক আছে, দেখো আচ্ছা এখানে DsP2, কপার DsP2 2 3 4, ডিতে এটাকে উত্তেজিত করলে একটা হচ্ছে এখানে আসবে। ওকে ফাইন। সো পিতে, এখানে পিতে কয়টা আসলো? একটা আসলো। আচ্ছা এরপরে এসে গেল হচ্ছে 2টা। আচ্ছা একটা জিনিস এখানে আমাদের একটু হালকা পাতলা মিস্টেক হয়েছে। দেখো 4s2 3d10, আমরা কপার 2+ যদি ইলেকট্রন বিন্যাস করি, সো 4s2 3d10। আচ্ছা কপার 2+ লাগবে না, এখানে একটু সব খেয়াল করে দেখো। 4s2 3d কত আসে? নর্মালি 9 আসার কথা। সো 9 আসলে আমি এই জায়গায় একটু লিখিও না, এখন আমি একটা জিনিস রাফ করতেছি, একটু ওয়েট করো। 1 2 3 4 5 6 7 8 9, এবং এসে কয়টা ছিল? 2টা ছিল। ঠিক আছে, পিতে থেকে যাচ্ছে কয়টা?
তিনটা ডি অরবিটাল dsp2 ওকে আচ্ছা দেখো এখানে যখন আমরা যখন এইভাবে লিখব দেখো আচ্ছা নরমালি বুঝতে পারছি এটা হচ্ছে 4p না আর এটা হচ্ছে 4s অনেকক্ষণ সময় নষ্ট করলাম সরি একটা হচ্ছে কল এসে নষ্ট করলো সময় আর একটা হচ্ছে আমি নিজে নষ্ট করলাম তাই না সো দুইটা সময় নষ্ট হলো খেয়াল করে দেখো যে এখানে 4s কে ফার্স্টে উত্তেজিত করবা উত্তেজিত করলে লাস্ট ইলেকট্রন কোনটা 4s না সো আমি এই জায়গায় লিখলাম 1 2 3 4 এটা কিসের ডি অরবিটাল তো লিখলাম হ্যান ত্যান এগুলো লিখছি লেখার পর একটা খেয়াল করে দেখো যে s অরবিটাল থেকে ইলেকট্রন জাম্প করবে যখন তুমি উত্তেজিত করবা সো s থেকে একটা জাম্প করছে জাম্প করে সেটা কোথায় গেল p তে গেল কোথায় গেল আমাকে বলো p তে গেল আচ্ছা p তে যাওয়ার পরে এরপর আবার কি হলো আমাকে বলো p তে যাওয়ার পরে একটা গেল হচ্ছে p তে এরপরে আরেকটা কোথায় যাবে আচ্ছা এটা একটা সমস্যা হচ্ছে মনে হয় একটু ওয়েট করো তো টেট্রাইমিন কপার সালফেট আমি যদি এখানে বলি নিকেল অ্যামোনিয়া নিকেল কিন্তু 28 2+ এই জায়গায় সমস্যা হচ্ছে তাই না দেখো নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে আমার কত আসে 28 আসে সো আর্গন কত 18 4s2 কত 20 আর এটা কত 3d8 4s2 কত 3d8 4s2 3d8 যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখন কিভাবে মিলাবো আমি ধরো ডি অরবিটাল দিচ্ছি এখানে 1 2 3 1 2 3 4 5 পাঁচটা সো 3d8 1 2 3 4 5 6 7 নরমালি এরকম আসে 1 2 3 4 5 6 7 8 এরকম আসছে তাই না আচ্ছা এখানে কয়টা পাচ্ছি দুইটা পাচ্ছি আর ওইখানে কয়টা পাচ্ছি 4s2 পাচ্ছি সো নরমালি হচ্ছে চারটা হইলে কি হয় dsp2 হয় সো আমি এখানে চারটা পাইলাম এবং p অরবিটাল হচ্ছে খালি p অরবিটাল বলতে কোনটা 4s0 আর এখানে কত 4p একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমি বললাম একটা দুইটা তিনটা p অরবিটাল কয়টা আছে তিনটা একটা হালকা একটা ব্যাপার আছে এখানে আচ্ছা 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 বুঝতে পারছি ওকে আমি একটু লিখে দিচ্ছি দেখো 3d9 আছে বইয়ে আচ্ছা আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি এটা পুরো একটু এগুলো একটু অন্যভাবে হবে নর্মাল ভাবে হবে না দেখি একটু সবাই লিখো আমরা কোথায় ছিলাম আমাকে বলো কপারে ছিলাম তাই না সো দেখো ব্যাখ্যাটা একটু লিখে দিচ্ছি দেখো কিভাবে হচ্ছে ফার্স্ট অফ অল ব্যাখ্যাটা লিখবা হচ্ছে এরকম যখন কোনো পরমাণুতে লিখো সবাই একটু যখন কোনো পরমাণু ঠিক আছে যখন কোনো পরমাণু বা আয়ন নের যোজনী স্তরের একটি ডি অরবিটাল একটি ডি একটি এস একটি ডি একটি এস ওকে এরপরে দুটি পি অরবিটাল লিখছো সবাই যখন কোন আগে ফার্স্টে ব্যাখ্যাটা লিখো এরপর বোঝাচ্ছি যখন পরমাণু বা আয়নের স্তরের একটি ডি একটি এস এবং দুইটি পি অরবিটাল কি করে দুইটি পি অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করে তখন সেই প্রক্রিয়াকে DsP2 সংকারায়ন বলে। DsP2 সংকারায়ন
বলে লিখছো? আচ্ছা, এখন লিখো কপার 2+ এর জটিল যৌগ। কপার 2+ এর জটিল যৌগ কোনটা? টেট্রাএমিন না? টেট্রাএমিন। কপার 2+ এর জটিল যৌগ সেটা হচ্ছে কোনটা? টেট্রাএমিন। টেট্রাএমিন কপার আয়নে। সো টেট্রাএমিন কপার আয়নে, টেট্রাএমিন কপার আয়নে এই হাইব্রিড, টেট্রাএমিন কপার আয়নে এই হাইব্রিডেশন দেখা যায়। কপার টেট্রাএমিন কপার আয়নে এই DsP2 হাইব্রিডাইজেশন দেখা যায়। DsP2 হাইব্রিডাইজেশন দেখা যায়। লিখো একটু আগে, ফার্স্টে লিখো, আগে ফার্স্টে একটু লিখো কষ্ট করে, লেখার পরে বোঝা যায়। এই DsP2 হাইব্রিডাইজেশন দেখা যায়, লিখছো? ওকে, আচ্ছা, এখন লিখো কপার মোলের অথবা কপার পরমাণুর কতটুকু দেখা যাচ্ছে এটা দেখি তো। হ্যাঁ, লেখা আছে কপার পরমাণুর 3d অরবিটালে, 3d অরবিটালে বেজোড ইলেকট্রনটি, বেজোড মানে হচ্ছে কোনটা? ওই যে লাস্টে 3d অরবিটালে কপার হচ্ছে কত আমাকে বলো? 9। 3d 9 না? অর্থাৎ জিনিসটা এরকম থাকে না, 1 2 3 4 5। তাহলে এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সো লাস্টে বেজোড ইলেকট্রন আছে না? ওই বেজোড ইলেকট্রনটি, কপার 3d অরবিটালে বেজোড ইলেকট্রনটি উচ্চ শক্তি সম্পন্ন। তো আমি ফার্স্টে ভুল লিখছি কোনটা, আমি ব্যাখ্যাটা বলি নাই, সেটা হচ্ছে আমি ফার্স্টে 4s2 তে p তে নিয়ে গেছি, এটা হবে না। এখানে হচ্ছে 3d অরবিটালটা হচ্ছে p তে যাবে, মানে 3d অরবিটাল কপার পরমাণুর 3d অরবিটালে বেজোড ইলেকট্রনটি। আচ্ছা, কেন যাচ্ছে 3d থেকে, কেন যাচ্ছে সেটা রিজন আছে। ধরো আমি বললাম 3d আর হচ্ছে আরেকটা কি আছে 4s, 3d এবং হচ্ছে 4s। প্রশ্ন হচ্ছে 3d তে কয়টা আছে আমাকে বলো? 9টা আছে। ধরো 1 2 2 3 4 5 6 7 8 9, 9টা না? আর 4s এ কয়টা আছে? 2টা আছে। খেয়াল করে দেখছো? 4s2 3d9, কপার অ্যাটমিয়াস করলে 4s2 3d9। আমাকে বলো, তোমরা নিশ্চয়ই হচ্ছে যারা ফার্স্টে তারা জানো না n+l এর মান উপর কিন্তু নির্ভর করে যে ইলেকট্রন কোথা থেকে আগে আসবে। n+l এর মান যার কম, n+l এর মানটা আমি চিনি না। দেখো আমাকে বলো 3d তে n+l এর মান কত? n এর মান কত? 3। d এর মান কত হবে? s p d, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য কত? 2। তাহলে 3d কত হবে? 5। এরপরে 4s এ n+l এর মান কত? 4 প্লাস কত হবে? 0। তাহলে आंसर কত হবে? 4। তাহলে এখানে হিসাবটা হচ্ছে যার n+l এর মান বেশি সেখান থেকে ইলেকট্রন আগে বেরিয়ে যাবে। যার n+l এর মান বেশি সেখান থেকে ইলেকট্রন কি হবে? উত্তেজিত হয়ে সেখান থেকে কি হবে? মানে হচ্ছে লাফ দিবে। সো ফার্স্টে কি হবে দেখো, 3d থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে যার যার n+l এর মান বেশি সেখান থেকে ইলেকট্রন গমন করবে। সো দেখো কপার পরমাণুর 3d অরবিটালে বেজোড ইলেকট্রনটি উচ্চ শক্তি সম্পন্ন 4b অরবিটালে উন্নীত হয়। ঠিক আছে? 4b অরবিটাল তখন নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাস সহযোগে আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে শুরুতে আবার বুঝাবো, টেনশন নিও না। জটিল যৌগ নিয়ে আরো পড়তে হবে, ঠিক আছে? এখন আপাতত লিখে রাখো, আমরা নেক্সট ক্লাসে আরো উদাহরণ দেখব। তবে নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাস সহযোগে 4টি লিগ্যান্ড প্রদত্ত 4টি ইলেকট্রন যুগলে DsP2 সংকরায়ন ঘটায়। আচ্ছা, সো একটা কাজ করি, যেহেতু 10টা বেজে গেছে, তোমরা একটা কাজ করবা সবাই। ফার্স্ট অফ অল এটা যারা লিখছো টেট্রাএমিন কপার, পুরা জিনিসটা একটু কষ্ট করে এতটুকু পর্যন্ত কষ্ট করে লিখে রাখো, ঠিক আছে? নেক্সট ক্লাসে পুরা ব্যাখ্যাটা দিব এবং এরকম আরো কয়টা করব? আরো 3টা দেখাবো, ঠিক আছে?
সো তিনটা দেখাবো সবগুলো জটিল যৌগের এবং এদের আকৃতি সহ শেপ সবগুলো দেখাবো। সবাই একটু সময় দিচ্ছি, একটু কষ্ট করে এত পর্যন্ত লিখো, যারা এখনো বুঝো নাই আগামীকাল ক্লাস 8:30 আবার পুরো জিনিসটা বুঝিয়ে দিব। সো দেখো জটিল যৌগের সংকরায়ন বাকি আছে 1 এবং হচ্ছে সংকরায়নের লাস্ট টপিক কি জটিল যৌগের সংকরায়ন এবং হচ্ছে কিছু দ্বিযোজী বিশিষ্ট সংকরণ দেখাইতে হবে, দ্বিযোজী এবং আয়নের যেগুলো আয়ন আছে দ্বিযোজী আছে সেগুলো দেখাবো। দেখানোর পরে আগামীকাল ক্লাসে বন্ধনকোণ কিভাবে বের করে সেটাও দেখিয়ে দিব। বন্ধনকোণ বের করে আমি এখনো দেখাতে পারতেছি, তবে কিছু এক্সেপশনাল আছে। এবং 360 কে অরবিটাল সংখ্যা দ্বারা ভাগ করা। ধরো তোমাকে বলছে BF3 এর বন্ধনকোণ কত 180 ডিগ্রি, কেন জানো? কারণ BF3 এর অরবিটাল কয়টা আছে জানো? 3টা। সো 360 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে আমাকে বলো? 120 ডিগ্রি। তাহলে BF3 বন্ধনকোণ কত? 120 ডিগ্রি। এটা আমি আগামীকাল দেখাবো। আর সংকরণটা জটিল যৌগের সংকরণ আরো 30-40 মিনিট পড়তে হবে, 30 মিনিট আলোচনা করতে হবে, 30 মিনিট আলোচনা করতে হবে। তো সবাই একটু লিখে ফেলো, এরপর আমি নেক্সট ক্লাসে এসে বুঝিয়ে দিব, আগামীকাল বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আর কোনো কথা নাই।